হচ্ছে যে আত্মহত্যা করেছে, কোনো রকম দেহে ইনজুরি মার্ক কিছু নেই, খুনের ঘটনা কিছু নেই বলে পুলিশ বলছে। দেখুন, আমরা তো ডাক্তার নয়। আজকে ঝাড়খণ্ডের ওখানে পোস্টমর্টম রিপোর্টে ঝাড়খণ্ড থেকে এসেছে, সেটা যদি আত্মহত্যা হয়ে থাকে বা অন্য কিছু হয়ে থাকে, নিশ্চয় পুলিশ তার বিচার করছে। যা আমরা চাই এটা সঠিক তদন্ত হয়ে সত্যিকারের ঘটনাটা বেড়ে আসুক। এই ঘটনাকে কেন্দ্র করে 16-17 যে গন্ডগোলের পরিবেশ তৈরি, এইটার পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন আপনারা? হ্যাঁ, নিশ্চয় আছে। কিছু মানুষকে পিছন থেকে খেবে করে উস্কানি দিয়ে এই সমস্ত সাধারণ 18, 20, 15, 16 বৎসরের ছেলেদেরকে দিয়ে বড়ুয়ার মোড়, মহেশপুরের মোড়ে তাদেরকে ঘেরাও করা হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছিল। এবং সেখানে নানাভাবে সেখানে মানুষকে উত্তপ্ত করার জন্য আজকে বিরোধী দলগুলো সবারই মদত ছিল, এটা কিন্তু আমরা জোর গলায় বলতে পারি। বিরোধী দল মানে কাদের কাদের কথা বলছেন আপনি আজকে ধরা পড়ছে কারা, দেখুন, আপনি জানুন কোন দলের লোক তারা ধরা পড়ছে, আপনারা জানুন। আমাদের লোকে সবাই কিন্তু স্পট থেকেই ধরেছে এবং তাদের ভিডিও ক্লিপও আছে আমাদের কাছে। এরা নেতৃত্ব দিবে আর এ বেলডাঙ্গার মতন জায়গা, একটা সেন্সিটিভ জায়গায় বারবার একটা হিংসার রাজনীতির পরিবেশ সৃষ্টি করবে। তৃণমূল কংগ্রেস সেটা বরদাস্ত করবে না। শওকত আলী আলবেনি যেটা নাম উঠে আসছে, কিছু সংবাদ মাধ্যম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ওকে গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, তাকে থানায় ডেকে গ্রেপ্তার করা হয়েছে না কোনো গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটা সম্বন্ধে আমরা জানি না। সেটা পুলিশ প্রশাসনের কাজ, প্রশাসন সেটা বুঝবে। প্রশাসন এবং সেই যিনি ধরা পড়ছেন তিনারা বুঝবেন, কারণ আমরা ও ব্যাপারে আমরা কিছু জানি না। কারণ পুলিশের মতন কাজ করে। ওর ফেসবুক থেকে একটা পোস্ট হয়েছিল, সেই জন্য ওকে সাইবার ক্রাইম উঠে নিয়ে গেছে। সংবাদ মাধ্যম বলছে গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা হতেও পারে, আমরা জানি না। এটা ঠিক নয়। পরিবারের বক্তব্য, পরিবার বলছেন আমাদেরকে আইসি সাহেব ফোন করেছিলেন, ওখান থেকে না আপনাকে জানতে হবে যে কেন তাকে ডাকা হয়েছে। সাইবার ক্রাইম সেটা দেখছে। হ্যাঁ, ওর ফেসবুক থেকে প্রোফাইল থেকে একটা পোস্ট হয় একদম, যে এনআরসির সময় যেভাবে বেলডাঙ্গাকে যে পরিবেশ তৈরি করা হয়েছিল, স্টেশন ভাঙা, বড়ুয়ার মোড় জ্বালানো, সেই সব প্রোগ্রামিং দিয়ে একটা পোস্ট হয় যে এইভাবে না করলে বেলডাঙ্গার বিচার পাওয়া যাবে না, এই বিচার পাওয়া যাবে না। সেজন্য ওনাকে উঠিয়ে নিয়েছে পুলিশ। সাইবার ক্রাইমে আছেন উনি, ওনার তদন্ত হচ্ছে। যদি উনি বলছেন যে ওর প্রোফাইলটা হ্যাক করা হয়েছে, যদি দেখা যায় সত্যি হ্যাক হয়েছে, অবশ্যই উনি যোগ্য বিচার পাবেন। এবং তিনি যদি প্রমাণ হয় যে ওনার হ্যাক হয়েছে, ওনাকে পুলিশ ছেড়ে দেবে। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী। মুসলিম ধর্মে কিন্তু কোনো জায়গায় সরকারি টাকায় কিন্তু মসজিদ তৈরি করা যায় না, বা সরকার মসজিদ তৈরি করে দিলেও তা নেবে না। কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে যে পাড়াতেই মসজিদ হোক, আমরা দেখতে পাই সেই পাড়ার মানুষ সেখানে ঠিক করেন যে আমরা এই মসজিদটা তৈরি করব। তাতে আমরা দেখতে পাই কারা, সেই পাড়ায় যদি কোনো আলেম থাকেন, সেই পাড়ায় যদি কোনো শিক্ষিত লোক থাকেন বা যারা ধর্ম সম্বন্ধে জানেন, তিনারা ঠিক করেন কিভাবে আমরা চাঁদা তুলে এই মসজিদটা তৈরি করব। আর সরকারি টাকায় বলছেন যে মন্দির করা যায় কি না, তাহলে তাজমহল কার টাকায় তৈরি হয়েছিল ওনাদেরকে জিজ্ঞাসা করুন তো। তাজমহল কার টাকায় তৈরি হয়েছিল? আজকে কুতুব মিনার কিসের টাকায় তৈরি হয়েছিল? আজকে ওই এতে দেখবেন বল্লভভাই প্যাটেলের একটা করা হয়েছে এতে, তা সেটা কার টাকায় তৈরি হয়েছে? কারণ এগুলা আজকে সরকারি টাকায় তৈরি করলেও ভবিষ্যৎ কিন্তু এগুলা কিন্তু একটা দর্শনীয় স্থান হিসেবে পরিগণিত হবে। কারণ জগন্নাথ মন্দির তৈরি হয়নি, জগন্নাথ ধাম হয়েছে। সেখানে যেমন মন্দিরের আছে, তেমনি সেখানে লাইব্রেরি আছে, সেখানকার নানা আছে, পার্ক আছে। এবং সেখানকার মানুষ, সেখানে যখন আমরা দীঘাতে যাই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে জগন্নাথ ধামও দেখতে যাচ্ছি। কারণ আজকে সেটা একটা নতুন একটা হয়েছে এবং তাতে সরকারের রাজস্ব বাড়ছে। সুতরাং এগুলা হওয়া মানে সরকার আজকে বুঝবে না, আর কিছুদিনের মধ্যেই তখন বুঝবে যে না, মমতা ব্যানার্জি একটা ঠিক কাজ করেছেন।
আপনি বললেন 24,000 মানে ঈদগাহ কবরস্থানে ঘেরা আছে, কিন্তু সেই 24,000 মানে যে কবরস্থান ঈদগাহ সেগুলো 1 নম্বর খতিয়ানে চলে গেছে। না না, সব ঘিরা হয়ে গেছে 1 নম্বর খতিয়ানে, কোনোটাই যাবে না। এটা তোমাদেরকে আমরা জোর গলায় বললাম, ওয়াকফের কোনো সম্পত্তি আজকে 1 নম্বর খতিয়ানে যাবে না। সেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, এবং আপনার ডিএম সাহেবের কাছেও জানতে পারেন যে কোনো সম্পত্তি 1 নম্বর খতিয়ানে যাবে না। এখন হাটপাড়া মসজিদটা 1 নম্বর খতিয়ানে চলে গেছে, ওরা অভিযোগ দেখছে 1 নম্বর খতিয়ানে গেছে, সরকারি ওর পোর্টালে করুক, তারপর পোর্টাল থেকে আবার ঠিক হয়ে যাবে। ওটা তো ওয়াকফ না, না যেগুলো মানে হচ্ছে মানে ঈদগাহ কবরস্থান। আমাদের অনেক সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছিল। এই তো আপনাদেরকে বলি, এইগুলোতে রেকর্ডিং সম্পত্তি, এইগুলোতে রেকর্ডিং সম্পত্তি, এইগুলোকে কি করে করেছে, তার জন্য আমাদের দিন সব ঠিক হয়ে যাবে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায় নির্বাচন কমিশনার মানছেন না, কি বলবেন? দেখুন, আজকে আমরা বিশেষ করে সংখ্যালঘু মানুষের ওপর কিন্তু বেশি এই এসআইআরের নোটিশটা হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কেস করে আজকে সেটাকে একটা জায়গায় নিয়ে এসেছেন, এবং আমরা বিডিও অফিসে গিয়ে বলছি যে আপনি কেন রিসিপ্ট কপি দিবেন না, কেন আজকে, কিন্তু আজকে বিডিও সাহেবরা মেনে নিয়েছি যে না, আমরা রিসিপ্ট কপি দিব, আমরা অ্যাডমিট কার্ডকে অ্যালাউ করব, যে হাজির হয়েও না। তিনারা কিন্তু বিজেপির দালালি করছেন, এটা আমি জোর গলায় বলছি। আজকে তিনারা যাবে না, তাদের নামটা কাটা পড়বে, বিজেপির লাভ হবে। আমরা তাই প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করব, আপনারা এসআইআরের নোটিশে হাতে নিয়ে আপনারা যে দেখা করুন, এবং তারপরে যদি আপনারা যদি ব্যাপারে আপনাদের নামের ব্যাপারে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আমরা কিন্তু আপনাদের পাশে থাকব, কিন্তু ডকুমেন্টসটা রাখুন। এই কথাটা কিন্তু আমরা জোর গলায় বলছি। বেলডাঙ্গা টুয়ে রামনগরে একটি পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে হুমায়ুন কবির আতাউর রহমানের নিয়ে উনি কুমন্তব্য করেছেন। দেখুন, আমরা তো একটা কথা আপনাদেরকে বলেছি, যে পরিবারের নিয়ে যদি কেউ ভাবে যে রাজনীতি করব বা তার বিরুদ্ধে কুমন্তব্য করবো, এটার আমরা সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা ওই রাজনীতি করি না, কারণ আমরা সেই ফ্যামিলি থেকেই জন্মগ্রহণ করিনি। আমরা যেখান থেকে জন্মগ্রহণ করেছি, যে ফ্যামিলি থেকে, সে ফ্যামিলির রুচি বা সংস্কৃতি এটা নয়। আমরা চাই এখানে যারা রাজনীতি করছে সবারই রাজনীতি করার আছে, অধিকার আছে, অন্তত রুচিশীল এবং সাংস্কৃতিক বোধ রেখে এবং ভাষার সংযম রেখে রাজনীতি করুন, এটা আমরা চাইছি। ভিন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার হচ্ছে, এটা নিয়ে রাজ্য সরকার বা আমাদের সরকারের মানে সুনির্দিষ্টভাবে কোনো ব্যবস্থা গ্রহণ কি কোনো করছেন না করবেন? দেখুন, আজকে উড়িষ্যাতে কাউকে মারছেন, আজকে আমাদের যিনি রাজ্যসভা সংসদ শামিউল ইসলাম সেগুলো যাচ্ছে, যে কথা বলছে, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি, প্রশাসনকে দিয়ে যতটা পারছে আমরা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। আজকে যদি ধরুন এইভাবে অত্যাচার করা হয়, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আজকে মন্দির মসজিদের যে রাজনীতি চলছে, আজকে পশ্চিমবাংলার বুকে এই রাজনীতি আমরা হতে দেব না। কারণ আজকে জানেন, পশ্চিমবাংলায় একটা মসজিদও মমতা ব্যানার্জির আমলে ভাঙা হয়নি, একটা ঈদগাহ ক্ষতি হয়নি, একটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি। কিন্তু আজকে বিজেপি রাজ্য উত্তরপ্রদেশ, আজকে আসামে আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনারা একটু চিন্তা ভাবনা করুন। বর্তমান রাজনীতিতে সামাজিক ইস্যুগুলো লোক পাচ্ছে, কি বলবেন? আমরা তো চাইছি যে আমাদের কথা হচ্ছে, আমরা রাজনীতিতে এসেছি, নিশ্চয় আমি চাইবো না যে আমাকে ব্যক্তিগত আক্রমণ করুক। আমি চাইবো যে আমার দলের বিরুদ্ধে কিছু বলুক, দল কি করেছে কি করেনি সেটা বলুক। আমরাও চাইবো সেই রকম রাজনীতি হোক। আগে যে রাজনীতিটা ছিল, রাজনৈতিক বাতাবরণ, আমি আগে যখন আমরা কংগ্রেস করতাম, আমরা তখন সিপিএমের বিরুদ্ধে বলতাম, সিপিএমের কার্যকলাপের বিরুদ্ধে বলতাম। আর আজকে ওরা যারা বিরোধিতা করছেন, তেনারা আজকে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলে না, মমতা ব্যানার্জি কী করেছে সে কথা বলে না। আজকে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের জেলার নেতাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। আমরা ব্যক্তিগত আক্রমণে আমরা সম্পূর্ণ বিরোধী। আমরা চাই অজিত চৌধুরী একটা দল করেন, আমরা অজিত চৌধুরীর সঙ্গে রাজনীতি করেছি, আমার সঙ্গে তার রাজনৈতিক মতামত থাকতে পারে, কিন্তু তার ব্যক্তিগত চরিত্র বা তাকে নিয়ে আমরা কিন্তু রাজনীতি করতে চাই না। আজকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আজ তুতারি করে কথা বলা হচ্ছে, আমরা এই রাজনীতি পছন্দ করি না।
কারণ কিছুদিন আগেও যারা অভিষেক ব্যানার্জির পা ধরে আমাকে অমুক জায়গাটা দেন, হ্যাঁ, তিনি আবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলবেন, এই রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই একটা রুচিশীল রাজনীতি হোক, কারণ এই বাংলার বুকে এই রাজনীতিটা এমন জায়গায় বিজেপি নামক এই দল শুভেন্দু অধিকারী নিয়ে গেছেন, আমরা সেটা পছন্দ করি না। এবং পশ্চিমবাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন, যতই বিজেপি কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে অমিত শাহ থেকে আরম্ভ করে বড় বড় নেতারা যত পশ্চিমবাংলায় ঘুরবে, তৃণমূল কংগ্রেস তত উন্নত লাভ করবে। কারণ আপনাদেরকে বলে দিচ্ছে 2026-এর নির্বাচনে 250টা সিট নিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার আবার ক্ষমতায় আসবে।